আজকে ক্যালোরিমিতির দ্বিতীয় ক্লাস এবং এটাই আজকে এই চ্যাপ্টার শেষ হবে। প্রথমে লিখেছি দেখো বোর্ডে জলসম, ওয়াটার ইকুইভ্যালেন্ট লেখা আছে। ওকে, সংজ্ঞাটা বলি। নির্দিষ্ট ভরের কোনো বস্তুর তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করতে যে তাপ লাগে ওই একই তাপ যত ভরের জলের উষ্ণতা ওই একই পরিমাণ বৃদ্ধি করতে পারে তাকে ওই বস্তু জলসম বলে। ঠিক আছে, আমি ডেফিনেশনটা বোর্ডে লিখে ফেলছি। ওকে, নির্দিষ্ট ভরের কোনো বস্তুর তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোনো বস্তুর তাপমাত্রা নির্দিষ্ট বৃদ্ধি করতে যে তাপ লাগে সেই তাপ যে ভরের জলের ওই একই উষ্ণতা ওই একই তাপমাত্রা আর কি, ওই একই তাপমাত্রা বৃদ্ধি করতে পারে তাকে ওই বস্তুর জলসম বলে। ওকে, সংজ্ঞাটা লিখেছি যে নির্দিষ্ট ভরে কোনো বস্তুর তাপমাত্রা নির্দিষ্ট বৃদ্ধি করতে যে তাপ লাগে সেই তাপ যে ভরের জলের, মানে ওয়াটার ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্ট পরিমাণ জল আর কি, সেই তাপ যে ভরের জলের ওই একই তাপমাত্রা বৃদ্ধি করতে পারে তাকে ওই বস্তুর জলসম বলে। আমরা একটু এর রাশিমালাটা দেখিনি কী হয়। তাহলে জলসমের রাশিমালা কী হয় দেখো। রাশিমালা, ধরা যাক বস্তুর ভর এম, ধরা যাক বস্তুর ভর এম, আপেক্ষিক তাপ মানে উপবস্তুর আর কি, বস্তুর ভর এম, তাহলে বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে সাপোজ এস, আর উষ্ণতা বৃদ্ধি টি। দেয়ারফর প্রয়োজনীয় তাপ কত? তাহলে এইচ ইকুয়াল টু এম এস টি। ওকে, এক নম্বর ইকুয়েশন। এবার আমরা এবার জলের তাপমাত্রা বৃদ্ধি করব কত? টি। ধরা যাক জলের ভর ধরলাম ডব্লিউ, জলের আপেক্ষিক তাপ এস ওয়াটার, উষ্ণতা বৃদ্ধি সমান মানে টি। দেয়ারফর প্রয়োজনীয় তাপ সাপোজ এইচ প্রাইম ডব্লিউ এস ওয়াটার টি। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো, ওই একই যে তাপ লাগে সেই তাপ সমান তাপ, তাহলে এই দুটো তাপ সমান। তাহলে দেয়ারফর এইচ প্রাইম ইকুয়াল টু এইচ। ওকে, তাহলে অর ডব্লিউ এস ওয়াটার টি এম এস টি। ওকে, টি ক্যান্সেল হয়ে গেল। দেয়ারফর ডব্লিউ ইকুয়াল টু এম এস বাই এস ওয়াটার। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। ওকে, জলসমের রাশিমালা এটা। সিজিএস পদ্ধতিতে এস ওয়াটার কত হয়? 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, সিজিএস সিস্টেম। দেয়ারফর ডব্লিউ কত হবে? জলসম এম এস গ্রাম, যেহেতু এস ওয়াটার 1 হয়ে গেল। ওকে, বাট এসআই সিস্টেমে কী হচ্ছে? এস ওয়াটার 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, দেন ডব্লিউ কত হবে? এম এস
বাই 4200 কেজি। তাহলে দেখো সিজিএস সিস্টেমে জলসমূহ হচ্ছে ডব্লিউ সমান এমএস গ্রাম, এসআই সিস্টেমে জলসমূহ হচ্ছে ডব্লিউ সমান এমএস বাই 4200 কেজি। ঠিক আছে, তাহলে জলসমূহ বোঝা গেছে। তার আবার দেখতে পাচ্ছি ওর আগের ক্লাস বলেছিলাম তাপগ্রাহিতা হয় কত, ভর ইন্টু আপেক্ষিক তাপ, ভর ইন্টু আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা। তাহলে জলসমূহ হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ, সেটা সিজিএস সিস্টেমে। সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতা আর জলসমূহের সংখ্যাগত মান সমান সিজিএস সিস্টেমে, এসআই সিস্টেমে কিন্তু সমান নয়। ওকে, এখন আমরা দেখাবো যে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার যন্ত্রটা কি, হোয়াট ইজ ক্যালোরিমিটার। তাহলে ক্যালোরি, সেখান থেকে আমরা বলবো যে ক্যালোরিমিতির মূল নীতি। আগে আমরা ক্যালোরিমিটার কি বলবো, তো ক্যালোরিমিটার মূল নীতি সেখান থেকে ক্যালোরি মূল নীতি। ওকে, তাহলে আমরা একটা ক্যালোরিমিটার যন্ত্র রেখে ফেলি। এটা একটা সাপোজ একটা চৌকাকার পাত্র, ক্যালোরিমিটার তামার তৈরি, ঢাকনা থাকে, কুপরিবাহী ঢাকনা, কুপরিবাহী ঢাকনা। আর এটি হচ্ছে তামার পাত, তামার পাত দিয়ে তৈরি। আর এখানে ক্যালোরিভিত্তিক পদার্থ হিসাবে তরল নেওয়া হয়, কারণ তরলের আপেক্ষিক তাপ বেশি হয়। তো এখানে আমরা কী নিব সেটা পরে বলছি। এখন এখানে এটা হচ্ছে স্টিরার, যেটা আলোড়ক বলে, স্টিরার আলোড়ক, তামার আলোড়ক। ঠিক আছে, এই আলোড়কটা হয় তামার আলোড়ক। তো তামার। আর মিশ্রণ টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার, এটা হচ্ছে থার্মোমিটার, যেটা টেম্পারেচার মাপবে মিশ্রণের। ওকে, থার্মোমিটার এখানে আছে। তো এটাই হচ্ছে একটা ক্যালোরিমিটার যন্ত্র। ওকে, তাহলে ক্যালোরিমিটার কি হয় না, আমরা একটু বলে দিই যে হোয়াট ইজ ক্যালোরিমিটার। তো ক্যালোরিমিটার হচ্ছে এটি পাতলা তামার পাত দিয়ে তৈরি চৌগাকার পাত্র এতে কি থাকে না, তামার আলোড়ক থাকে, যেটা দিয়ে মিশ্রণ টেম্পারেচার সমান করা হয়। তামার আলোড়ক থাকে এবং কুপরিবাহী ঢাকনা থাকে, তো তামার তৈরি হয় কেন, কারণ তামার আপেক্ষিক তাপ কম, অনেক কম, 0.092 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আপেক্ষিক তাপ কম হওয়ার জন্য কি হয় না, H = MST। তাহলে যেহেতু H = MST, তাহলে এসটা কম হওয়ার জন্য নির্দিষ্ট ভরের জলের তাপমাত্রা, নির্দিষ্ট ভরের জলের তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করতে, এখানে এসটা কম হওয়ার জন্য কী হবে না, তাপমাত্রা বৃদ্ধি বেশি হবে। নির্দিষ্ট ভরে জলের, নির্দিষ্ট ভরে কোনো আমরা যদি ক্যালোরিভিত্তিক পদার্থ নিই, তার তাপ দিলে যেহেতু এস কম, তাপমাত্রা বৃদ্ধি বেশি হবে। ওকে, যদি আমরা কাঁচের তৈরি করতাম, ক্যালোরিমিটার কাঁচের তৈরি হয় না, কারণ ক্যালোরিমিটার কাঁচের
তৈরি হয় না, কারণ কাঁচের আপেক্ষিকতা বেশি। কাঁচের আপেক্ষিকতা বেশি মানে এস বেশি, ফলে উষ্ণতা বৃদ্ধি কী হয়, তাপ প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধি কম হবে, আর কম হলে তাপ পরিমাপ করা হয় ক্যালরিমিটার যন্ত্রের সাহায্যে, ফলে তাপ পরিমাপ করা অসুবিধা হয়ে পড়ে। কাঁচের আপেক্ষিকতা কম। ওকে, তাহলে ক্যালরিমিটার তৈরি হয় তামার, কাঁচের হয় না। তামার আপেক্ষিকতা কম, ফলে উষ্ণতা বৃদ্ধি বেশি হবে, ফলে তাপ পরিমাপ করা সহজ হবে। আর কাঁচের আপেক্ষিকতা কম, কাঁচের আপেক্ষিকতা বেশি হওয়ার জন্য উষ্ণতা বৃদ্ধি কম হবে। আপেক্ষিকতা বেশি, তাহলে একই তাপ আর একই ভর নিলে উষ্ণতা বৃদ্ধি কম হবে, তাই তাপ পরিমাপে অসুবিধা হয়। ওকে, তো এটা ক্যালরিমিটার যন্ত্র রেখেছি। এখানে কয়টা পার্ট আছে দেখো। তামার এই দেওয়ালটা তামার পাত দিয়ে তৈরি, এতে তামার আলোড়ক থাকে, লিখেছি তামার আলোড়ক থাকে, আর কুপরিবাহী ঢাকনা থাকে যাতে করে তাপ ঢাকনা দিয়ে বেরিয়ে না যায়, আর টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার থাকে। ওকে, স্ট্যান্ড দিয়ে থার্মোমিটার আটকানো আছে, স্ট্যান্ড দিয়ে একটা থার্মোমিটার এখানে আটকানো আছে। ওকে, এটা ক্যালরিমিটার। তো এখন এই ক্যালরিমিটার মূল নীতি, তার জন্য শর্ত কি না, শর্তাবলী হচ্ছে এখানে 3টে শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে মিশ্রণ থেকে কোনো তাপ বাইরে যাবে না, বা বাইরে থেকে কোনো তাপ ভিতরে আসবে না, মানে এখানে যেন তাপের কোনো আদান প্রদান না হয়। নাম্বার 2 শর্ত হচ্ছে মিশ্রণের মধ্যে যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না হয়। রাসায়নিক বিক্রিয়ার ফলে কী হয়, তাপ উৎপন্ন হতে পারে বা তাপ শোষিত হতে পারে, রাসায়নিক বিক্রিয়া না হয়। আর 3 নম্বর শর্ত হচ্ছে এখানে যে বস্তুটা আমি ফেলবো, ধরো একটা বস্তুকে উত্তপ্ত করে ফেলা হলো, এই উষ্ণ বস্তু, এই উষ্ণ বস্তুটা, ধরো একটা উষ্ণ বস্তু সাপোজ, এই উষ্ণ বস্তু যেন, ওই বস্তুটি যেন তরলে দ্রবীভূত না হয়, ওই তরলে যেন দ্রবীভূত না হয়। তাহলে মূল নীতিটা হচ্ছে, তাহলে কি না, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। এটি হচ্ছে ক্যালরিমিতির মূল নীতি। ওকে, শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এটি ক্যালরিমিতির মূল নীতি। ওকে, এটি শক্তির সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ। শক্তির সংরক্ষণ সূত্র, কনজারভেশন ল অফ এনার্জি সূত্রের একটি ভিন্ন রূপ। ওকে, আমরা এখন এই ক্যালরিভিত্তিক পদার্থ, মানে এই যে তরলটা নিয়েছি, যে ক্যালরিভিত্তিক পদার্থ হিসেবে আমরা কি নিব, তরলটা হচ্ছে ক্যালরিভিত্তিক পদার্থ। তো ক্যালরিভিত্তিক পদার্থ হিসেবে আমরা কি তরল নেব, ওকে, সেটা দেখা যাক। তাহলে ভালো ক্যালরিভিত্তিক পদার্থের গুণ কি কি হতে পারে। ওকে, তাহলে ক্যালরিভিত্তিক পদার্থের, ভালো ক্যালরিভিত্তিক পদার্থের এই গুণগুলি থাকা দরকার। ওকে, ভালো ক্যালরিভিত্তিক পদার্থের প্রয়োজনীয় গুণগুলি হলো, প্রয়োজনীয় ভালো ক্যালরিভিত্তিক পদার্থের গুণাবলী, মানে এই গুণগুলো দরকার, দিলে সেটা ভালো ক্যালরিভিত্তিক পদার্থ বলা যেতে পারে। 1 নম্বর হচ্ছে স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ যেন কম হয়। আপেক্ষিক তাপ কম হলে কী হবে, H=mST। তাহলে আপেক্ষিক তাপ দেখো ভালো করে, এস যদি কম হয় তাহলে নির্দিষ্ট ভরের কোনো পদার্থের নির্দিষ্ট তাপ বৃদ্ধি করলে উষ্ণতা বৃদ্ধি কী হবে, বেশি হবে, আপেক্ষিক তাপ কম। তাহলে এখানে নির্দিষ্ট ভরের কোনো পদার্থের ধরো সমপরিমাণ তাপ বৃদ্ধি করব, তাহলে এসটা কম হওয়ার জন্য উষ্ণতা বৃদ্ধি বেশি হবে। ওকে, তাহলে আপেক্ষিক তাপ কম হলে সেটাকে ভালো ক্যালরিভিত্তিক পদার্থ বলবো। ওকে, নাম্বার 2 স্ফুটনাঙ্ক।
স্ফুটনাঙ্ক বেশি হতে হবে, স্ফুটনাঙ্ক বেশি। নাহলে কী হবে, ধরো একটা উষ্ণ বস্তু ফেললাম, যদি স্ফুটনাঙ্ক কম হয় তাহলে কি হয়, সেই তরলটা বাষ্পীভূত হতে পারে, তাহলে স্ফুটনাঙ্ক যেন বেশি হয়। নাম্বার 3, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় যেন হয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, নাহলে রাসায়নিক বিক্রিয়া করবে, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আর নাম্বার 4, তাপের সুপরিবাহী যেন হয়, তাপের সুপরিবাহী, তাহলে তাপ নষ্ট হবে না, এখানে তাপ সুন্দরভাবে মেজার করা যাবে, সুপরিবাহী। এইসব গুণগুলো থাকা দরকার। ওকে, ভালো ক্যালরিমেট্রিক বস্তুর এইসব গুণগুলো থাকা দরকার। তাহলে এই 4টা গুণ আমি লিখেছি। তাহলে এই গুণগুলো কার আছে, এই যে গুণগুলো, অ্যানিলিন, অ্যানিলিনের মধ্যে, অ্যানিলিন এর মধ্যে উপরিউক্ত গুণগুলি বর্তমান, গুণগুলি আছে। তাই অ্যানিলিন হচ্ছে সেরা ক্যালরিমেট্রিক পথ হিসেবে। তাই অ্যানিলিন কি না, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো ক্যালরিমেট্রিক পদার্থ হিসেবে, সবচেয়ে সেরা। ওকে, কিন্তু অ্যানিলিনের অসহজলভ্য, মানে কিন্তু অ্যানিলিনের অসহজলভ্য, মানে সহজে পাওয়া যায় না, অসহজ লভ্যতার জন্য কি বের করা হয় না, তারপিন তেল। অ্যানিলিনের অসহজলভ্যতার জন্য তারপিন তেল ব্যবহার করা হয়। তারপিন তেল বাজারে পাওয়া যায়, তারপিন তেল সহজলভ্য আর কি, ব্যবহার করা হয়। ওকে, তারপিন তেল, তাহলে অ্যানিলিনের বদলে তারপিন তেল। তাহলে জল ব্যবহার করলে কী অসুবিধা হতো, জল তো সহজলভ্য। তাহলে আমরা লিখি যে জল সহজলভ্য হলেও, জল সহজলভ্য হলেও একে ভালো ক্যালরিমেট্রিক পদার্থ বলা যায় না, ভালো ক্যালরিমেট্রিক পদার্থ বলা যায় না। কারণ কি না, কারণ 1 নাম্বার, জলের স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ বেশি, সবচেয়ে বেশি, জলের আপেক্ষিক তাপ সর্বাধিক। আপেক্ষিক তাপ বেশি হলে কী হবে, দেখো এই সমান এমএসটি, এই সমান এমএসটি। আপেক্ষিক তাপ বেশি হলে কী হবে, সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে গেলে নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা বৃদ্ধি কম হবে, তাহলে উষ্ণতা বৃদ্ধি মানে তাপের পরিমাপ মাপতে অসুবিধা হবে। মানে জলে যে এই পয়েন্টগুলো লিখেছে এখানে, এই পয়েন্টে সব উল্টো হবে, মানে অপোজিট। আপেক্ষিক তাপ কম আছে, এখানে বেশি হবে। স্ফুটনাঙ্ক বেশি আছে, এখানে স্ফুটনাঙ্ক কম হবে, জলের স্ফুটনাঙ্ক কম। তো জানো জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস কম, ফলে কী হবে, বেশি উষ্ণ বস্তু ফেললে জল বাষ্পীভূত হতে পারে। ওকে, আর নাম্বার 3, রাসায়নিকভাবে সক্রিয়। আর নাম্বার 4, তাপের কুপরিবাহী, আর নাম্বার 5, সাধারণ উষ্ণতায় জল যথেষ্ট পরিমাণে বাষ্পীভূত হয়। তাহলে এইগুলো জলের ক্ষেত্রে অসুবিধা। ওকে,
যদি জল সহজলভ্য তাও জল ব্যবহার করা হয় না। এটা কারণ জল ব্যবহারের জন্য অসুবিধা এইগুলো, অসুবিধা হচ্ছে এগুলো: আপেক্ষিকতাপ বেশি, স্ফুটনাঙ্ক কম, রাসায়নিকভাবে সক্রিয়, তাপের খুব পরিবাহী, সাধারণ উষ্ণতায় জল বাষ্পীভূত হয়। ওকে, তাহলে আমার জলের বদলে যদি আমরা তেল নিতাম, তারপিন তেল নিব বলেছি, তারপিন তেল ব্যবহার করা হয় অ্যানিলিনের অসহজলভ্যতার জন্য। তো তেল বিভিন্ন রকম হয়, তেলের বিভিন্ন রকম নমুনা আছে। তো তেল ব্যবহারের সুবিধা অসুবিধা কি একটু আমরা বলে দিই। তাহলে ভালো ক্যালরিমিথিক, তাহলে ক্যালরিমিথিক পদার্থ হিসেবে, ক্যালরিমিথিক পদার্থ হিসেবে তেল, তেল ব্যবহারের সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধা হচ্ছে, দেখো, তেলের আপেক্ষিক তাপ জলের প্রায় অর্ধেক, মানে কম, জলের প্রায় অর্ধেক। তা আপেক্ষিক তাপ কম হওয়ার জন্য কি হয়, আমার একটু আগে বলেছি H=mST। তাহলে এস কম হলে জলের প্রায় অর্ধেক, তাহলে জলের ক্ষেত্রে নির্দিষ্ট ভরের জল একই নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হবে, তেলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ অর্ধেক হওয়ার জন্য উষ্ণতা বৃদ্ধি দ্বিগুণ হবে। তাহলে তেলের আপেক্ষিক তাপ জলের প্রায় অর্ধেক, মানে কম, তাহলে তেল ব্যবহারের সুবিধা আছে। আর 2 নম্বর, তেলের ডেনসিটি কম, তেলের ঘনত্ব কম। ঘনত্ব কম হলে সুবিধা কী হবে? ঘনত্ব যদি কম হয় তাহলে ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব যদি কম হয়, তাহলে দেখো, ঘনত্ব যদি কম হয় তাহলে নির্দিষ্ট আয়তনের তরলের ক্ষেত্রে, নির্দিষ্ট আয়তনের তেলের ক্ষেত্রে কী হবে, ভর কম হবে। ঘনত্ব যদি কম হয়, আয়তন যদি ধ্রুবক হয়, নির্দিষ্ট আয়তনের তেল নিলাম, তাহলে সেই তেলের ভর কম হবে। আর ভর কম হলে, দেখো, ভর কম হলে উষ্ণতা বৃদ্ধি বেশি হবে। তাহলে এটা সুবিধা আছে আমাদের। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে, তেলের বিভিন্ন নমুনা আছে, মানে বিভিন্ন রকম তেল পাওয়া যায়। তাহলে বিভিন্ন তেলের আপেক্ষিক তাপ বিভিন্ন তেলের আপেক্ষিক তাপ বিভিন্ন হয়, তাই এটা অসুবিধা। ওকে, তাহলে আমরা ক্যালরিমিথিক পদার্থ হিসেবে কি কি বস্তু নেওয়া যেতে পারে এগুলো আলোচনা করলাম। এখানে আমরা দেখাবো যে ক্যালরিমিথির মূলনীতি প্রয়োগে কিভাবে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করা যায়। ওকে, ক্যালরিমিথির মূলনীতি প্রয়োগে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা নির্ণয়। আমি ছবিটা রেখেছি, আমার ছবিটা রাখলে তোমাকে অঙ্ক বোঝাতে সুবিধা হবে। আমরা দেখাবো যে ক্যালরিমিথির মূলনীতি প্রয়োগে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা নির্ণয়। ওকে, ক্যালরিমিথির মূলনীতি প্রয়োগে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা নির্ণয় দেখাচ্ছি আমরা। ধরা যাক দুটো পদার্থ নিলাম। ধরো একটা এ পদার্থ আর একটা বি পদার্থ। এ তরল, বি তরল। এ তরলে ভর m1, বির m2, আপেক্ষিক তাপ s1, বির s2। এ তরলের প্রাথমিক টেম্পারেচার T1, বি তরলের T2। দুটোকে মিক্সড করা হবে বা দুটোকে তাপ মানে পরস্পরের সংস্পর্শে আনা হবে। দিলে কী হবে, একজন যে শীতল সে তাপ গ্রহণ করবে আর উষ্ণ তাপ ছাড়বে এবং সাম্যাবস্থায় উভয়ের উষ্ণতা সমান হবে। কেমন দিয়ে আমরা এখান থেকে বের করতে পারবো। ওকে, ধরা যাক এ একটি ধরো উষ্ণ বস্তুর সঙ্গে বি একটি
শীতল বস্তু পরস্পর তাপীয় সাম্যে আছে আর কি। ওকে, বি একটি শীতল বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখা হলো। ওকে, রাখা হলো, তাহলে কী হবে? পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে কি হয় না, রাখা হলো, তাহলে দেখো কী হবে, এ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান বি বস্তু দ্বারা কী হবে? গৃহীত তাপ। বি বস্তু দ্বারা গৃহীত তাপ বলেছিলাম যে এ উষ্ণ বস্তু আর বি শীতল বস্তু, ঠিক আছে? তাহলে ধরো এ বস্তুর ভর m1, আপেক্ষিক তাপ S1, টেম্পারেচার ধরা যাক, লিখে নিব যে ধরি এ বস্তুর ভর m1 আর বি বস্তুর কি বললাম, বি বস্তুর ভর হচ্ছে এ বস্তুর ভর, এ বস্তুর আর বি বস্তুর, এ বস্তুর ভর m1 আর বি বস্তুর ভর m2। আপেক্ষিক তাপ S1 আর বির আপেক্ষিক তাপ S2। ধরো এটা বলছি উষ্ণ বস্তু, তাহলে উষ্ণতা সাপোজ T1 আর এর উষ্ণতা T2। তাই তাপীয় সংস্পর্শে রাখা হলে কী হবে? চূড়ান্ত উষ্ণতা, ধরি চূড়ান্ত উষ্ণতা টি, চূড়ান্ত উষ্ণতা হচ্ছে টি। ওকে, টি বের করতে হবে। তাহলে উষ্ণতা, এটা উষ্ণ বস্তু বলেছি, তাহলে T1টা বেশি, তাহলে T1টা গ্রেটার দেন T2। ওকে, T1টা গ্রেটার দেন T2, তাহলে T1টা বেশি আর T2 কম। ওকে, এটা এ বস্তু, এটা বি বস্তু, চূড়ান্ত উষ্ণতা টি, তাহলে এ তাপ ছাড়বে, বি তাপ গ্রহণ করবে। ওকে, তাহলে এ বস্তু দ্বারা বর্জিত তাপ m1 S1 T1 মাইনাস টি, আর বি দ্বারা গৃহীত তাপ m2 S2 T মাইনাস T2। ওকে, বি দ্বারা গৃহীত তাপ মানে T2 কম ছিল, তাহলে T মাইনাস T2। তাহলে এই যে ফর্মুলা বলেছি, এই সূত্র থেকে দেখো, এই সূত্র, তাহলে এই সূত্র থেকে আমরা টির মান নির্ণয় করতে পারবো, চূড়ান্ত উষ্ণতা। ওকে, চূড়ান্ত উষ্ণতা টি নির্ণয় করা যায়। এখন আমরা দেখাবো, একটা এক্সাম্পল দিয়ে দেখাবো আমরা। ওকে, তাহলে এই মিশ্রণ থেকে চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করা যাবে। দেখো আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, ভেরিফাই এক্সাম্পল, বই একটা এক্সাম্পল দেখলাম, দেখো তুমি। তাহলে m1 S1 T1 মাইনাস টি আর m2 S2 T মাইনাস T2। তো আমরা একটা অঙ্ক করে দেখাই, আমাদের ছায়া প্রকাশনী বই থেকে, দুয়ারি মজুমদার মাইতি, একটা অঙ্ক আছে, ধরো 9 দাগে, সেট 1 9 দাগে বলছে, সেট 1 9 দাগে বলছে দুটো তরলের ভরের অনুপাত দেওয়া আছে। ধরো প্রথম তরলের ভর m1, দ্বিতীয় তরলের ভর m2, তাহলে m1 বাই m2 দেওয়া আছে কত না 3:4, আর আপেক্ষিক তাপের অনুপাত দেওয়া আছে S1 বাই S2 কত 2:3। এদের উষ্ণতা দেওয়া আছে কত, ধরো T1 দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস আর T2 দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চূড়ান্ত উষ্ণতা কত হবে? তাহলে চূড়ান্ত উষ্ণতা টি ওয়াট। তাহলে আমরা এই ছবি আঁকিয়ে দেখো ভালো করে, সাপোজ এই ছবিটা যদি আমি কাজে লাগাই, এখানেই আছে আমাদের চূড়ান্ত উষ্ণতা টি। ওকে, চূড়ান্ত উষ্ণতা টি বললাম, এখানে ভালো করে দেখো T1 বেশি বলেছি আর T2 কম বলেছি,
তা T1টা হচ্ছে 60, যার T1 ধরো তার ভর ধরো M1, আপেক্ষিকতা S1, এর ভর M2, আপেক্ষিকতা S2। তাহলে ধরো প্রথম এটা দ্বিতীয়, তাহলে প্রথম বস্তু দ্বারা উষ্ণ আছে, তাহলে বর্জ্যতা, আর দ্বিতীয় দ্বারা গৃহীততা। ওকে, দুটো তরল বলেছে, তাহলে প্রথম তরল দ্বারা, তাহলে লিখি প্রথম তরল দ্বারা বর্জিত তাপ সমান দ্বিতীয় তরল দ্বারা কি তাপ? গৃহীত তাপ। ওকে, তাহলে কি হয়? প্রথমের ভর কত? M1, আপেক্ষিকতা S1, টেম্পারেচার কত? T1 থেকে T হবে। ওকে, M2 S2, T থেকে কত হবে? T2 হবে। তাহলে আমরা যদি মানগুলো বসাই, বা M1, ওকে, তাহলে যদি আমরা M1 বাই M2, হ্যাঁ, or M1 বাই M2 ইন্টু S1 বাই S2 এটা বসাই, তাহলে এদিকে ইকুয়াল টু দিয়ে দিলাম কত? T মাইনাস T2 বাই T1 মাইনাস T। এবার ভ্যালুগুলো পুট করে দিই, ঠিক আছে? তাহলে এই সূত্র থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি। সেম প্রবলেম দেখাচ্ছে তোমাকে এই থিওরির। তাহলে M1 বাই M2 কত আছে দেখো? 3/4। S1 বাই S2 কত আছে? 2/3। ওকে, T মাইনাস T2, তাহলে T বের করতে হবে। T2 হচ্ছে 30 আর 60 মাইনাস T। ওকে, 60 মাইনাস T, তাহলে 3 ক্যান্সেল হয়ে গেল, 2 2 যা 4, তাহলে হাফ হয়ে গেল। T মাইনাস 30 বাই 60 মাইনাস T, তাহলে 60 মাইনাস T ইকুয়াল টু 2T মাইনাস 60, তাহলে ওর T ইকুয়াল টু 3T ইকুয়াল টু 120, T ইকুয়াল টু 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা একদম এই চ্যাপ্টার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। জাস্ট আমরা ক্যালরিমিতির সাহায্যে কিভাবে উচ্চ মানের উষ্ণতা নির্ণয় করা যায়, ক্যালরিমিতির সাহায্যে কিভাবে উচ্চ মানের উষ্ণতা নির্ণয় করা যায় সেটা দেখব। ওকে, তাহলে কি বলা হলো? তাহলে ক্যালরিমিতির মূলনীতি প্রয়োগে উচ্চ মানের উষ্ণতা নির্ণয়। ঠিক আছে, উচ্চমানের উষ্ণতা নির্ণয়। ওকে, উচ্চমানের উষ্ণতা মানে কীরকম? সাপোজ ধরা যাক একটি ধাতব বলকে একটি ফার্নেস বা চুল্লি উত্তপ্তায় একটি ধাতব বলকে ফার্নেস বা চুল্লির উষ্ণতায় উত্তপ্ত করতে হবে, চুল্লিতে উত্তপ্ত করতে হবে। তো কিছুক্ষণ পর দেখা যাবে যে বলটি যখন চুল্লির উষ্ণতা লাভ করবে, মানে বলটির টেম্পারেচার আর চুল্লির টেম্পারেচার যখন ইকুয়াল হবে, তখন বলটিকে দ্রুত ও সাবধানে এই ক্যালরিমিটারের তরলের মধ্যে ফেলতে হবে। ওকে, দিয়ে এই ধাতব বল উষ্ণ বস্তু, তাহলে এখানে ধাতব বল মানে উষ্ণ বস্তু এটা, তাহলে ধাতব বল তাপ ছাড়বে, আর ক্যালরিমিটারে কী আছে? ক্যালরিমিটারে ধরো জল আছে, তো এখানে জল আর মানে জল আর কেটেই তামার ক্যালরিমিটার, এটা হচ্ছে তামার মানে তামার তৈরি যে পাত্র, এটা ধরো ক্যালরিমিটার। তাহলে এখন ক্যালরিমিটার এবং জল তাপ গ্রহণ করবে আর ধাতব বল তাপ ছাড়বে। এই নীতিকে কাজে লাগিয়ে আমরা মানে ক্যালরিমিতির মূলনীতি প্রয়োগ করে কীভাবে উচ্চমানের উষ্ণতা নির্ণয় করা যায় দেখো ভালো করে। ওকে, তাহলে কী লিখলাম? ধরা যাক
ধরা যাক ধাতব বলের, ধরা যাক চুল্লির উষ্ণতা, চুল্লির উষ্ণতা সমান কি বললাম, ধাতব বলের উষ্ণতা, মানে চুল্লির উষ্ণতা যা ধাতব বলের উষ্ণতা একই, সেটা সাপোজ T2, চুল্লির উষ্ণতা ধরো ধাতব বলের উষ্ণতা T2, এই T2 নির্ণয় করতে হবে। ওকে, T2 আমাদের নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে ধাতব বলের উষ্ণতা, মানে চুল্লির উষ্ণতা। আচ্ছা, এখন আমরা চলে যাই ধাতব বলের ক্ষেত্রে ভর কত। ধাতব বলের ভর ক্যাপিটাল M, ধাতব বলের আপেক্ষিক তাপ সাপোজ S, উষ্ণতা বলেছি T2। এবার এপাশে কী আছে, ধাতব বল আছে আর উষ্ণ বস্তু হিসেবে, আর এপাশে কী আছে, ক্যালোরিমিটার। তাহলে ক্যালোরিমিটারের জলসম W, ক্যালোরিমিটারের জলের ভর M, জলের আপেক্ষিক তাপ ধরো সাপোজ S ওয়াটার, আর ক্যালোরিমিটার এবং এর মধ্যস্থ জলের উষ্ণতা হচ্ছে সাপোজ T1। ওকে, আর চূড়ান্ত উষ্ণতা ধরি, মানে চূড়ান্ত মানে তাপীয় সাম্যাবস্থায় কী হয়, তাপীয় সাম্যাবস্থায় ক্যালোরিমিটার জল এবং বলের টেম্পারেচার সমান, সেটাই চূড়ান্ত উষ্ণতা T। ওকে, চূড়ান্ত উষ্ণতা হচ্ছে T। ওকে, তাহলে আবার কী লিখবো, ধাতব বল হচ্ছে উষ্ণ বস্তু, ধাতব বল দ্বারা বর্জিত তাপ, আর ক্যালোরিমিটার এবং জল দ্বারা গৃহীত তাপ। ঠিক আছে, তাহলে লিখি ধাতব বল দ্বারা বর্জিত তাপ, দ্যাট ইজ উষ্ণ বস্তু। বুঝতে পারলে? তার কত হবে, MS, চূড়ান্ত কত T, তার T2 মাইনাস T। ধাতব বলের টেম্পারেচার বেশি, ধাতব বল টেম্পারেচার T2, আর এটা হচ্ছে কি ক্যালোরিমিটার প্লাস তার মধ্যস্থ জল, টেম্পারেচার T1, চূড়ান্ত কত T। ওকে, তাহলে এ তাপ ছাড়বে, এ তাপ গ্রহণ করবে, তাহলে MS T2 মাইনাস T, এটা 1 নম্বর ইকুয়েশন। আর সাপোজ ক্যালোরিমিটার এবং জল দ্বারা গৃহীত তাপ, তাহলে ক্যালোরিমিটার জলসম দেওয়া থাকলে ফর্মুলা হয় কি W, তাহলে W T মাইনাস T1, এটা ফর ক্যালোরিমিটার। জলসম দেওয়া থাকলে সূত্র কত হয়, WT হয়, T মাইনাস T1, আর এটা জলের ভর M, আপেক্ষিক তাপ S ওয়াটার, T মাইনাস T1। ওকে, T মাইনাস T1। তাহলে এখান থেকে যদি আমরা T মাইনাস T1 কমন নিয়ে নিই, তাহলে W প্লাস MSW হোল ইন্টু T মাইনাস T1, নাম্বার 2 ইকুয়েশন। তাহলে যেহেতু আমরা কি জানি যে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী দুটো সমান। ক্যালোরিমিতির বলছি দেখো মূল নীতি প্রয়োগে, ক্যালোরিমিতির মূল নীতি থেকে তাহলে এই দুটো টেম্পারেচার সমান কি না, MS T2 মাইনাস T সমান W প্লাস MS ওয়াটার T মাইনাস T1। কেমন? তাহলে T2 মাইনাস T কত হবে, W প্লাস MS ওয়াটার T মাইনাস T1 বাই MS। ওকে,
তা টি টু কত? তা টি টু সমান হয়ে গেল ডব্লু প্লাস এম এস ওয়াটার টি মাইনাস টি ওয়ান বাই এম এস প্লাস টি। এই ইকুয়েশন থেকে আমরা চুল্লির উচ্চ উষ্ণতা টি টু নির্ণয় করা যাবে। ধরো নাম্বার 3, তাহলে নাম্বার 3, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি, এই সমীকরণ থেকে এই ইকুয়েশন তা বলতে পারি, এই সমীকরণ থেকে আমরা চুল্লির উষ্ণতা দ্যাট মিন্স টি টু নির্ণয় করা যায়। ওকে, তো আমরা একদম এই চ্যাপ্টার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। জাস্ট আমরা এই ফর্মুলা দিয়ে দেখো, এটা ভালো করে দেখো, এমএসটা হচ্ছে কার? এটা হচ্ছে ধাতব বলের ভর আর আপেক্ষিক তাপ, এমএস, ক্যাপিটাল এম ক্যাপিটাল এস। আর এটা কার? ক্যালরিমিটার জলসম, এটা জলের ভর, জলের আপেক্ষিক তাপ, টি মাইনাস টি ওয়ান প্লাস টি। তো আমরা এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক জাস্ট ভেরিফিকেশন করব আমাদের বইয়ের সেট 1-এর 10-এর দাগে। ঠিক আছে, নাম্বার 10 10-এর দাগে অঙ্কটা দেখো, আমরা জাস্ট এই ফর্মুলা দিয়ে ভেরিফাই করব। এই ফর্মুলা দেখো 10-এর দাগে যে অঙ্কটা ছিল, এখানে কি দেওয়া আছে ভালো করে দেখো। জাস্ট আমি অঙ্কটা একবার বই থেকে পড়ে দিচ্ছি। বলছে একটি ফার্নেসের টেম্পারেচার, ফার্নেসের উষ্ণতা মাপার জন্য, ফার্নেস মানে চুল্লি, মাপার জন্য 80 গ্রাম ভরের প্লাটিনাম বলকে এর মধ্যে রাখা হলো। তাহলে কি দেওয়া আছে? ধাতব বল মানে প্লাটিনাম বল, তাহলে পিটি বলের ভর কি দেওয়া আছে? ধরো ক্যাপিটাল এম 80 গ্রাম। ওকে, 80 গ্রাম। ফার্নেসে উষ্ণতা লাভ করার পর একটি পাত্রের 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের মধ্যে ফেলা হলো। তাহলে এখানে জলের উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস মিন্স T1, তাহলে T1 হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, জলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে কত হলো? 20 ডিগ্রি সেলসিয়াস হলো, মানে চূড়ান্ত উষ্ণতা। ঠিক আছে, তো চূড়ান্ত উষ্ণতা হচ্ছে টি, চূড়ান্ত উষ্ণতা ধরো টি সমান 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট কি বলেছে? পাত্রের জলসম জলের ভর, পাত্রের জলসম ডব্লু আর জলের ভর কত? এম। এটা দেওয়া আছে একসঙ্গে 400 গ্রাম। ওকে, নেক্সট প্লাটিনামের আপেক্ষিক তাপ, তাহলে এস ধরেছি, এস, এটা প্লাটিনামের এস আপেক্ষিক তাপ, তাহলে এসপিটি ধরো, সাপোজ এসপিটি 0.0365, যেটা আমরা এখানে ফর্মুলা এস আছে আর কি। ঠিক আছে, তাহলে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, তাহলে বলছে যে চুল্লির উষ্ণতা কত, মানে ফার্নেসের উষ্ণতা। তাহলে ফার্নেসের উষ্ণতা আমরা বলছি যে কত? T2, T2 ওয়াট। তাহলে আমরা জানি কি, উই নো টেম্পারেচার অফ দি ফার্নেস কত? T2, T2 ইকুয়াল টু W প্লাস এম এস ডব্লু টি মাইনাস T1 বাই এম এস সাপোজ প্লাটিনাম প্লাস টি। ওকে, 3 নম্বর ইকুয়েশন লক্ষ্য করো। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করি। এটা এস ওয়াটার ধরো 1, সিজিএস পদ্ধতিতে এস ওয়াটার কত? 1 ক্যালোরি পার গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এটা 1 হয়ে গেল। তাহলে ডব্লু প্লাস এম, তাহলে ডব্লু প্লাস এম ইন্টু 1, এম ইন্টু 1। ওকে, এম ইন্টু 1, তাহলে টি মাইনাস T1 বাই এম ধরো এস, এস মিন্স সাপোজ এসপিটি,
plus t, okay, plus t. Now w plus m means 400, t minus t1 20 minus 15, okay, 20 minus 15 by m বলের ভর 80, আপেক্ষিকতা 0.0365 প্লাস 20, ওকে। তাহলে এইটা হবে 684, ওকে, 684.9 প্লাস 20, দেন এটা হবে 704.9 ডিগ্রি সেলসিয়াস। দিস ইজ দ্য রিকোয়ার্ড টেম্পারেচার অফ দি ফার্নেস, ওকে। তাহলে ক্যালোরিবিথি এই চ্যাপ্টার আমি এখানে শেষ করলাম। তোমরা সেট ওয়ানে সব অঙ্ক করবে, ওকে। আর উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো ভালো করে দেখবে। আর আমাদের বইতে সেট 3-তে 1, 2 আর 5-এর দাগে অঙ্ক, সেট 3-তে একটা প্রমাণ আছে, সেট 3 1, 2 অঙ্ক, আর একটা সেট 3 1, 2 অঙ্ক দেখবে। আর সালের অঙ্ক সেট 3 1, 2, সেট 1 সবগুলো, আর সালের অঙ্ক যেগুলো করে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখবে। নেক্সট ক্লাস ফলো করো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।